ওকে, তাহলে বেসিক কনসেপ্টের আমরা প্রথম যে টপিকটাতেই হিট করতে চলেছি আজকে নিউমেরিক্যালের রেসপেক্টে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ল গুলো, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, মাল্টিপল প্রপোর্শন এন্ড রেসিপ্রোকাল প্রপোর্শন। সো প্রথম প্রবলেমটা কি বলছে দেখা যাক। ফার্স্ট প্রবলেমটা কি বলছে, ইংলিশে লেখা আছে, বাংলাতেও বুঝিয়ে দেব। ইংলিশে লেখা আছে, অনেকে ইংলিশ মিডিয়াম নিয়ে পড়ছো, যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো স্টিল তারা ইংলিশ মিডিয়ামে আছো, যারা ইংলিশ মিডিয়াম সামহাও নাওনি তো বাংলাতেও আমরা দেখবো কি প্রবলেমটা বলছে না বলছে, সবটা বুঝিয়ে দেবো। সো দেখো, বোঝার চেষ্টা করো প্রবলেমটা কি বলছে এক্স্যাক্টলি। 1.375 গ্রাম, বলো কেউ কিছু বললে বলে ফেলো, বল বল। হেজি আসছে, হেজি সকলের কাছে কি পরিষ্কার আছে? অডিও ভিডিও ক্লিয়ার কিনা? বাকির একটু রেসপন্স করে জানাও, বাকির একটু রেসপন্স করো। অডিও ভিডিও ওকে আছে? আচ্ছা, ভিডিওটা একটু হেজি আসছে, ওকে ঠিক আছে। তোমরা একবার কাজ করো, তোমরা একবার লিভ করে একবার রিজয়েন করো, লিভ করে একবার রিজয়েন করো। ঠিক আছে কি হেজি আসছে এখন একটু বলো না, এখন ঠিক আছে? ওকে ওকে। অ্যাকচুয়ালি কি হয়, গুগল মিটে মাঝে মধ্যে একটু আপ ডাউন চলে, তো সেই জন্য একটু হেজি হয়ে যায় কখনো। যদি ইনকেস দেখো একটু হেজি হয়ে যাচ্ছে, লিভ করে রিজয়েন করে যাবে, সঙ্গে সঙ্গে লিভ করে বা রিজয়েন করে যাবে, কারণ গুগল মিটের সার্ভারে একটু আপ ডাউন চলতে থাকে। গুগল মিটের থ্রু দিয়ে যেহেতু ক্লাসটা হয়, গুগল মিট খুব একটা ভালো সার্ভার নয়, তো সেই জন্য একটু লিভ করে একটু রিজয়েন করে যাবে, আবার ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, দেখো ফার্স্ট প্রবলেমটা কি বলছে, বলছে 1.375 গ্রাম অফ কিউপ্রিক অক্সাইড, 1.375 গ্রাম অফ কিউপ্রিক অক্সাইড ওয়াজ রিডিউসড বাই হিটিং ইন আ কারেন্ট অফ হাইড্রোজেন। কিউপ্রিক অক্সাইডকে রিডিউস করা হয়েছে হাইড্রোজেনের থ্রু দিয়ে, অ্যান্ড দ্য ওয়েট অফ কপার অবটেন্ড, কপার পাওয়া গেছে 1.098 গ্রাম। তাহলে আমরা যদি এটাকে লিখে ফেলার চেষ্টা করি, কিউপ্রিক অক্সাইড ছিল, তাকে হাইড্রোজেন দিয়ে রিডিউস করা হয়েছে, ফার্স্ট এক্সপেরিমেন্ট এটাই করা হয়েছে, রিডিউস করাতে কপার পাওয়া গেছে, অবভিয়াসলি সঙ্গে জল তৈরি হবে, ইকুয়েশনই বলে দিচ্ছে সেটা। কিউপ্রিক অক্সাইড ছিল 1.375 গ্রাম, কপার তৈরি হয়েছে 1.098 গ্রাম। এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট বলেছে। সেকেন্ড এক্সপেরিমেন্ট, আচ্ছা ফার্স্ট এক্সপেরিমেন্টের রেসপেক্টে আমরা তাহলে ক্লিয়ারলি কি ক্লেম করতে পারি, কপার ছিল 1.098 গ্রাম, কিউপ্রিক অক্সাইড 1.375 গ্রাম। সো ডিফারেন্সটা কার? ডিফারেন্সটা হচ্ছে অক্সিজেন। তাহলে এখান থেকে অক্সিজেন কতটা অ্যাড হয়েছে, অক্সিজেনের অ্যামাউন্ট কত ছিল? অক্সিজেন হচ্ছে 1.375 গ্রাম মাইনাস 1.098 গ্রাম। এটা হচ্ছে অক্সিজেনের ভ্যালু, অক্সিজেনের মাস। কেন? কপার অক্সাইডে কি আছে? অক্সিজেনই আছে, তাই না? এখানে তো অক্সিজেনটা নেই, তাহলে কপার অক্সাইড, কিউপ্রিক অক্সাইডে 1.375 গ্রাম। কিউপ্রিক অক্সাইড কে হোয়াট এভার মে বি দ্য মেথড, হাইড্রোজেন দিয়ে রিডিউস করি, যেভাবে ইচ্ছা রিডিউস করি, ইরেসপেক্টিভ অফ দ্য মেথড। সো কিউপ্রিক অক্সাইড 1.375 গ্রাম, কপার পেয়েছি 1.098 গ্রাম। সো 1.375 মাইনাস 1.098, দ্যাট শুড বি দ্য মাস অফ অক্সিজেন, যেটা এখানে ইউজ হয়েছে। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে বলো, 1.375 minus 1.098, 0.277. This much gram of oxygen আছে, right? Oxygen আছে, okay. Second experiment কি বলছে? In another experiment, 1.178 gram of copper was dissolved in nitric acid. Okay, nitric acid dissolve করা হচ্ছে কপারকে, and then the resulting solution was evaporated to dryness. Resulting solution কে হিট করা হয়েছে, হিট করে কতদূর হিট করা হয়েছে, ড্রাই হওয়া অবধি ইভাপোরেট করে দেওয়া হয়েছে, হিট করে দেওয়া হয়েছে, ড্রাই হওয়া অবধি ইভাপোরেট করে হিট করে দেওয়া হয়েছে। দ্য রেসিডিউ যেটা পড়ে রইলো অফ কপার নাইট্রেট, কপার নাইট্রেটের রেসিডিউ যেটা পড়ে রইলো তাকে স্ট্রংলি হিট করা হয়েছে when converted into 1.476 gram of cupric oxide. Prove that the result of this process follow the law of constant proportion. কনস্ট্যান্ট প্রপোর্শনাল লটা যে ফলো হয় সেটা এখান থেকে প্রুফ করতে বলছে। সো সেকেন্ড এক্সপেরিমেন্ট এক্স্যাক্টলি কি হয়েছে দেখি। কপার নেওয়া হয়েছিল, কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডে রিঅ্যাক্ট করানো হয়েছে, তাতে কপার নাইট্রেটের সলিউশন তৈরি হয়েছে, কিউপ্রিক নাইট্রেটের অ্যাকুয়াস সলিউশন তৈরি হয়েছে।
নাইট্রিক অ্যাসিড অ্যাকোয়াসকে হিট করা হয়েছিল, ডিসলভ করা হয়েছে, কপার নিয়ে তাকে নাইট্রিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ করা হয়েছে, তাতে কিউপ্রিক নাইট্রেটের অ্যাকোয়াস সলিউশন তৈরি হয়েছে। কিউপ্রিক নাইট্রেটের অ্যাকোয়াস সলিউশনকে হিট করা হয়েছে ড্রাইনেস হওয়া পর্যন্ত, ড্রাই হওয়া পর্যন্ত, যে ড্রাই কিউপ্রিক নাইট্রেট পাওয়া গেছে, ড্রাই কিউপ্রিক নাইট্রেট পাওয়া গেছে, ড্রাই কিউপ্রিক নাইট্রেটকে আবার হিট করা হয়েছে, স্ট্রংলি হিট করা হয়েছে, দিয়ে আলটিমেটলি কিউপ্রিক অক্সাইডই পাওয়া গেছে। এটা হচ্ছে সেকেন্ড এক্সপেরিমেন্টটা হয়েছে। ব্যালেন্স করছি না এই মোমেন্টে, কারণ সমস্ত প্রোডাক্টগুলো লিখিনি, সো ব্যালেন্স ছাড়াই লিখেছি নর্মাল রিঅ্যাকশনটা। সো কপার নেওয়া হয়েছে, তাকে নাইট্রিক অ্যাসিডে ডিসলভ করা হয়েছে, দেখো স্টেটমেন্টগুলো পড়ো, এটাই হয়েছে। কপার নিয়ে তাকে নাইট্রিক অ্যাসিডে ডিসলভ করা হয়েছে, ডিসলভ করার পরে নাইট্রিক অ্যাসিডের মধ্যে কিউপ্রিক নাইট্রেটের অ্যাকোয়াস সলিউশন তৈরি হয়েছে, ওই অ্যাকোয়াস সলিউশনকে স্ট্রংলি রিডিউস করা হয়েছে, স্ট্রংলি হিট করা হয়েছে ড্রাই হওয়া পর্যন্ত, ড্রাইনেস পর্যন্ত হিট করা হয়েছে। ড্রাই হয়ে যাওয়া মানে অ্যাকোয়াস সলিউশনটা তখন ড্রাই সলিউশন হয়ে গেল, ড্রাই হয়ে গেল, ড্রাইটাকে আবার স্ট্রংলি হিট করা হয়েছে, দিয়ে আলটিমেটলি কিউপ্রিক অক্সাইডই পাওয়া গেছে। কত গ্রাম কিউপ্রিক অক্সাইড পাওয়া গেছে? 1.476 গ্রাম কিউপ্রিক অক্সাইড পাওয়া গেছে। ডেটাগুলো খেয়াল রাখবে। ডেটাগুলো একটু খেয়াল রাখবে। এই চারটেই ডেটা দেওয়া আছে। তাহলে কপার কতটা নিয়েছিলাম? 1.178 গ্রাম নিয়েছিলাম। সেকেন্ড এক্সপেরিমেন্টে কপার ওয়াজ 1.178 গ্রাম অ্যান্ড কপার অক্সাইড পাওয়া গেছে 1.476 গ্রাম। তাহলে কপার ছিল 1.178, হোয়াট এভার মে বি দ্য মেথড, আলটিমেটলি পেয়েছি কি? কপার অক্সাইডই। তাহলে এই দুটো মাসের ডিফারেন্সটা কি? এগেন অক্সিজেনেরই মাস। মেথড যাই হোক, স্টার্টিং কপার, এন্ডিং কিউপ্রিক অক্সাইড, সো ডিফারেন্সটা হচ্ছে ক্লিয়ারলি অক্সিজেনের। 1.476 মাইনাস 1.178, তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে? 1.476 মাইনাস 1.178, 0.298, 0.298 গ্রাম অক্সিজেনের পাওয়া গেছে এখানে। তার মানে দুটো ডিফারেন্ট। ভালো করে প্রসেসটা বোঝার চেষ্টা করো। আমাকে প্রুফ করতে বলেছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। মানে কি প্রুফ করতে হবে? মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিউপ্রিক অক্সাইডকে কোনো একটা মেথডে হিট করে বা রিডিউস করে এখানে রিডাকশন হয়েছে। অবভিয়াসলি দুটো মেথড আলাদা, প্রথমটাতে রিডাকশন বা বিজারণ হয়েছে। কিউপ্রিক অক্সাইড থেকে কপার পাওয়া গেছে কোন ফার্স্ট মেথডে, সেকেন্ড মেথডেও কপার থেকে কিউপ্রিক অক্সাইডই পাওয়া গেছে, মানে ম্যাটেরিয়ালটা অল টাইম সেম। ফার্স্ট এক্সপেরিমেন্টেও কিউপ্রিক অক্সাইড, সেকেন্ড এক্সপেরিমেন্টেও কিউপ্রিক অক্সাইড, অর্থাৎ কোনো চেঞ্জ হয়নি। তাহলে ফার্স্ট এক্সপেরিমেন্টেও কিউপ্রিক অক্সাইডের কপারকে নিয়ে কথা বলা হয়েছে, সেকেন্ড এক্সপেরিমেন্টেও কিউপ্রিক অক্সাইডের কপারকে নিয়েই কথা বলা হয়েছে, জাস্ট মেথড দুটো ডিফারেন্ট ছিল। একটাতে হাইড্রোজেন দিয়ে রিডাকশন করে বলা হয়েছে, একটাতে নাইট্রিক অ্যাসিড দিয়ে ডিসলভ করে, হিট করে, স্ট্রং হিট করে, ড্রাইনেস করে, আবার হিট করে পুরো মেথডটা বলা হয়েছে। তার মানে দুটো মেথডেই আমরা দেখতে পাচ্ছি কিউপ্রিক অক্সাইডের কপার, অর্থাৎ কপার অক্সিজেনেরই কম্বিনেশন হয়েছে। এবারে আমরা এখন চেক করব প্রথম মেথডে অক্সিজেনের পার্সেন্টেজ কত, সেকেন্ড মেথডে অক্সিজেনের পার্সেন্টেজ কত। দুটো মেথডে অক্সিজেনের পার্সেন্টেজ যদি ফিক্সড বেরোয় তাহলে আমরা বলবো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ফলো হয়েছে। মানে কিউপ্রিক অক্সাইডের সোর্স, হোয়াট এভার মে বি দ্য সোর্স, কিউপ্রিক অক্সাইডের সোর্স যাই হোক না কেন, কিউপ্রিক অক্সাইডের সোর্স যাই হোক না কেন, পার্সেন্টেজ অক্সিজেন ওখানে ফিক্সড। সে আমি কিউপ্রিক অক্সাইড থেকে কপার বানাই কি কপার থেকে কিউপ্রিক অক্সাইড বানাই, মেথড 1 ফলো করে রিডাকশন বা মেথড 2 ফলো করি HNO3 দিয়ে ডিসলভ করে এবং তারপরে সো অন। সো মেথড যাই হোক, যদি অক্সিজেনের পার্সেন্টেজ দুটো কম্পাউন্ডেই ফিক্স হয়, দুটো এক্সপেরিমেন্টেই কিউপ্রিক অক্সাইডের মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ বার করব, যদি সেটা ফিক্স থাকে মানে কপারের পার্সেন্টেজ অটোমেটিক্যালি ফিক্স থাকবে, মানে কনস্ট্যান্ট প্রপোর্শন ফলো হবে। তাহলে ফার্স্ট কম্পাউন্ডে আমরা দেখি পার্সেন্টেজ অফ অক্সিজেন ক্যালকুলেট করি। ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা ছিল সেটার বেসিসে পার্সেন্টেজ অক্সিজেন। সো অক্সিজেন তৈরি হয়েছে কতটা? ফার্স্ট এক্সপেরিমেন্টে অক্সিজেন হচ্ছে 0.277 আর টোটাল ছিল 1.375। তাহলে 0.277 অক্সিজেন প্রেজেন্ট ইন 1.375 into 100 পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট। ফার্স্ট এক্সপেরিমেন্ট থেকে এটাই অক্সিজেনের পার্সেন্টেজ, 0.277 অক্সিজেন, টোটালটা ছিল 1.375, দ্যাট ইজ 20.14%। 145 আছে, সো 145
ঠিক আছে 145% করে দিচ্ছি। সেকেন্ড এক্সপেরিমেন্টে অক্সিজেনের পার্সেন্টেজ বার করছি। সেকেন্ড এক্সপেরিমেন্টে অক্সিজেন কতটা পেয়েছি? সেকেন্ড এক্সপেরিমেন্টে অক্সিজেন পেয়েছি হচ্ছে এই যে 0.298 গ্রাম। টোটাল কত ছিল? টোটাল ছিল কপার অক্সাইড 1.476, কপার অক্সাইড ছিল 1.476, তার মধ্যে অক্সিজেন 0.298, সো 0.298 by 1.476 into 100, 0.298 divided by 1.476, 20.19। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দুটোতেই রাফলি একদম সেম টু সেম তো হয়নি, একটু একটু এরার থেকেই যায়, বাট রাফলি দুটোতেই পার্সেন্টেজ অক্সিজেন অ্যাপ্রক্সি ইজ কনস্ট্যান্ট। মানে দুটো ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু তারপরও দুটো ডিফারেন্ট এক্সপেরিমেন্টে কম্পাউন্ডটা কমন ছিল, কিউপ্রিক অক্সাইড। কপার আর অক্সিজেন মিলে দুটোতেই কিউপ্রিক অক্সাইডই বানিয়েছিল। তাই যেহেতু কম্পাউন্ডটা কমন কিউপ্রিক অক্সাইড, হোয়াট এভার মে বি দ্য মেথডটা যাই হোক না কেন, কিউপ্রিক অক্সাইডে অক্সিজেনের পার্সেন্টেজ ফিক্সড ইরেসপেক্টিভ অফ দ্য মেথড যাই হোক, কিউপ্রিক অক্সাইডে অক্সিজেনের পার্সেন্টেজ ফিক্সড, and that is 20.19 বা 18 সামথিং, 20.2 রাফলি যদি বলা হয়, 20.2 হচ্ছে রাফলি তার পার্সেন্টেজ। দ্যাট ইজ প্রপোর্শন অফ অক্সিজেন ফিক্স, মানে অবভিয়াস কনক্লুশন প্রপোর্শন অফ কপারও ফিক্সড হবে, 100 মাইনাস এটা করে দিলেই কপারের পার্সেন্টেজও পেয়ে যাব। তার মানে প্রপোর্শন অফ অক্সিজেন এন্ড কপার যদি ফিক্সড হয়, আমরা কি কনক্লুশন করতে পারি? ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন মেইনটেইনড হয়েছে। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন মেইনটেইনড হয়েছে। সো নিউমেরিক্যাল কিন্তু যেরকম করে আমরা থিওরি করেছিলাম, জাস্ট সিম্পল মাস রেশিও বার করে দিয়েছিলাম, ওরকম টাইপের নিউমেরিক্যাল কিন্তু আসবে না। সো নিউমেরিক্যালি একটু কিন্তু ট্রিক্স থাকবে। কেমন ট্রিক্স থাকলো আমরা জাস্ট একবার কুইকলি রিভাইজ করে নিই। দুটো এক্সপেরিমেন্ট বলেছিল, একটা এক্সপেরিমেন্টে কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেনের রিডাকশন হয়ে কপার তৈরি করেছে। কিউপ্রিক অক্সাইডের মাস দেওয়া আছে, কপারের মাস দেওয়া আছে, ডিফারেন্সটা অক্সিজেনের মাস। সেকেন্ড এক্সপেরিমেন্টে বলেছে কোশ্চেনে, কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করেছে, দিয়ে কপার নাইট্রেট তৈরি হয়েছে, সেই অ্যাকোয়াস সলিউশনকে ড্রাই করা হয়েছে, তারপরে হিট করা হয়েছে, দিয়ে হিট করে কিউপ্রিক অক্সাইডই পাওয়া গেছে। কপারেরও মাস বলে দিয়েছিল, কিউপ্রিক অক্সাইড যেটা পাওয়া গেছে তারও মাস বলে দিয়েছে, ডিফারেন্সটা এগেন অক্সিজেনের মাস। দুটো এক্সপেরিমেন্ট থেকেই অক্সিজেনের মাস পেয়েছি, অক্সিজেনের পার্সেন্টেজ বার করলাম। কেমন করে বার করলাম? ফার্স্ট এক্সপেরিমেন্টে অক্সিজেনের মাস বাই কিউপ্রিক অক্সাইডের মাস ইনটু 100, ফার্স্ট এক্সপেরিমেন্ট থেকে অক্সিজেনের পার্সেন্টেজ, সেকেন্ড এক্সপেরিমেন্ট থেকে অক্সিজেনের পার্সেন্টেজ সেম হইতে বার করলাম, অক্সিজেনের মাস ডিভাইডেড বাই কিউপ্রিক অক্সাইডের মাস ইনটু 100। দুটো এক্সপেরিমেন্ট থেকে দেখতে পেলাম কিউপ্রিক অক্সাইডের মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ কনস্ট্যান্ট আছে, মানে অবভিয়াসলি কপারও কনস্ট্যান্ট থাকবে, মানে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, সরি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন এখানে ফলো হয়েছে। সোর্স যাই হোক না কেন, এক্সপেরিমেন্টের মেথড যাই হোক না কেন, কম্পাউন্ডটা যদি কিউপ্রিক অক্সাইড হয়, অক্সিজেনের প্রপোর্শন ফিক্সড। কোনো ডাউট থাকলে অবভিয়াসলি জিজ্ঞেস করে নেবে, না হলে আমরা নেক্সট নিউমেরিক্যালে মুভ করছি। পরেরটা কি বলছে? বলছে an element forms two oxides containing 50% and 40% of the element respectively by mass. Does these oxides illustrate the law of multiple proportion? Law of multiple proportion ফলো হচ্ছে কিনা জানতে চেয়েছে, একটা সিচুয়েশন দিয়েছে, ল অফ মাল্টিপল প্রপোর্শন। তার সিচুয়েশনটা কি বলছে দেখো, সিচুয়েশনটা বলছে দুটো অক্সাইড তৈরি করেছে, একটা এলিমেন্ট দুটো অক্সাইড তৈরি করেছে, ওকে, অক্সাইড 1, অক্সাইড 2, দুটো অক্সাইড তৈরি হয়েছে। ফার্স্ট অক্সাইডটাতে অক্সিজেন আছে 50% বলে দিয়েছে, না অক্সিজেন 50% হচ্ছে এলিমেন্ট, an element forms two oxide, an element forms two oxide, দুটো অক্সাইড তৈরি হচ্ছে containing 50% of the element and 40% of the element। তাহলে অক্সাইড 1 এ এলিমেন্টটা আছে 50 গ্রাম, অক্সিজেন আছে বাকি 50 গ্রাম। অক্সাইড 2 তে এলিমেন্টটা আছে 40 গ্রাম এন্ড অক্সিজেন আছে, অক্সাইড মানে তো অবভিয়াসলি অক্সিজেন থাকবে, অক্সিজেন আছে 60 গ্রাম। দুটো থেকে এটা পেয়েছি, ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করছে বলতে বলা হয়েছে। সো কেমন করে আমরা বার করব? আমরা দেখাবো
দুটোতেই একটা ফিক্সড অ্যামাউন্ট অফ অক্সিজেনের সঙ্গে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানে যে রেশিওতে এলিমেন্ট গুলো রিঅ্যাক্ট করেছে সেই রেশিওটা একটা সিম্পল হোল নাম্বার রেশিওটা দেখাতে হবে। সো অক্সাইড 1 এর জন্য প্রথমে লিখছি, অক্সাইড 1 এর জন্য প্রথমে লিখছি, অক্সাইড 1 এর জন্য প্রথমে ক্যালকুলেশন করছি। অক্সাইড 1 এর জন্য বলতে পারি 50 গ্রাম, অক্সাইড 1 এর জন্য বলতে পারি 1 মিনিট দাঁড়াও, এলিমেন্ট আছে 40। আচ্ছা অক্সিজেনের মাসটাকে আমরা ফিক্স করছি। ওকে চলো অক্সিজেনের মাসটাকে ফিক্স করছি, দুটোতেই অক্সিজেন আছে, অক্সিজেনের মাসটাকে আমরা ফিক্স করার চেষ্টা করছি। আচ্ছা 50 গ্রাম যদি অক্সিজেন 50 গ্রাম অক্সিজেন যদি হয় তার সঙ্গে 50 গ্রাম এলিমেন্ট রিঅ্যাক্ট করেছে, তাহলে 100 গ্রাম অক্সাইড যদি হয়, অক্সিজেন যদি হয় 100 গ্রাম অক্সিজেনের মাসটা ফিক্স করছি, এটা হচ্ছে ফিক্স মাস অক্সিজেন যার সঙ্গে আমি কম্পেয়ার করছি। 100 গ্রাম অক্সিজেন যদি হয় 100 গ্রাম এলিমেন্ট রিঅ্যাক্ট করবে, এটা এক্সপেরিমেন্ট 1 এর অক্সাইড 1 থেকে আমাদের এটাই কনক্লুশন। তার মানে 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে 100 গ্রাম এলিমেন্টের রিঅ্যাক্ট করার কথা। এবার অক্সাইড 2 এর ক্যালকুলেশনে যাচ্ছি। অক্সাইড 2 তে কি বলবো, 60 গ্রামের সঙ্গে 40 গ্রাম রিঅ্যাক্ট করে। ওকে 60 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্টস উইথ 40 গ্রাম এলিমেন্ট। এবার অক্সিজেনের মাসটাকে ফিক্স করতে হবে না, কততে ফিক্স করেছি, 100 গ্রাম অক্সিজেনে ফিক্স করেছি, আগেরটাতে ফিক্স করেছি 100 গ্রাম অক্সিজেনে। তাহলে 100 গ্রাম অক্সিজেন যদি হয় তাহলে এলিমেন্ট কত হবে, 40/60 ইন্টু 100। 40/60 ইন্টু 100 মানে কত হচ্ছে বলো, 4/6 ইন্টু 100 মানে 2/3 ইন্টু 100, 2/3 ইন্টু 100 মানে 200/3, 200/3। ওকে সিম্পলিফাই করলাম না তো কি, হ্যাঁ বলো। বলছি এখানে 40/6 ইনটু 100 হলো কেন? ইউনিটারি মেথড ঐকিক নিয়ম ইউজ করছি। 60 গ্রাম অক্সিজেনের সঙ্গে 40 গ্রাম এলিমেন্ট অ্যাড হয়, তাহলে 1 গ্রাম অক্সিজেনের সঙ্গে 40/60 গ্রাম এলিমেন্ট অ্যাড হবে, তাহলে 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে 40/60 ইন্টু 100 গ্রাম এলিমেন্ট অ্যাড হবে, ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ওকে আমরা 100 গ্রাম অক্সিজেন এটাকে এই ভ্যালুতে ফিক্স করার চেষ্টা করছি, এই ভ্যালুতে দুজনের জায়গাতেই ফিক্স করার চেষ্টা করছি, কারণ মাল্টিপল প্রপোর্শন প্রুফ করতে গেলে আমাদের একজনের অ্যামাউন্টকে ফিক্স করতে হয়, দিয়ে দেখাতে হয় অন্যজন যে রেশিওতে রিঅ্যাক্ট করেছে সেই রেশিওটা একটা সিম্পল হোল নাম্বার রেশিও, সেই রেশিওগুলো রেশিও একটা সিম্পল হোল নাম্বার রেশিও, এটা দেখাতে হয় ল অফ মাল্টিপল প্রপোর্শনে। তাই আমাদের কাছে ডেটা কি আছে, 50 এর সঙ্গে 50 অ্যাড হয়, ডেটা কি আছে 60 এর সঙ্গে 40 অ্যাড হয়। আমরা অক্সিজেনটাকে কমন এলিমেন্ট অক্সিজেনটাকে 100 এ ফিক্স করলাম, 50 এর সঙ্গে 50 অ্যাড হলে 100 এ কত অ্যাড হয়, 100 এ 100 অ্যাড হয়। ওকে 60 এর সঙ্গে 40 অ্যাড হলে 100 এর সঙ্গে কত অ্যাড হয়, 100 এর সঙ্গে 200/3 অ্যাড হয়। ওকে 100 এর সঙ্গে 100 অ্যাড হয় বা 100 এর সঙ্গে 200/3 অ্যাড হয়, অর্থাৎ এদিকেও 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে কতটা অ্যাড হয় বার করলাম, এদিকেও 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে কতটা অ্যাড হয় বার করলাম ফ্রম দ্য গিভেন ডেটা। দুদিকেই 100 গ্রাম অক্সিজেনের ডেটাটাকে ফিক্স করলাম, অক্সিজেনের মাসটাকে ফিক্স করলাম, যে ফিক্সড অ্যামাউন্ট অক্সিজেন দ্যাট ইজ 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে 100 গ্রাম এলিমেন্ট অ্যাড হয় ইন অক্সাইড 1 আর 200/3 গ্রাম এলিমেন্ট অ্যাড হয় ইন অক্সাইড 2। ফিক্স করলাম অক্সিজেনটাকে 100 এ, দিয়ে দেখলাম এলিমেন্টটা কোন কোন গ্রামে অ্যাড হয়েছে, এলিমেন্টটা 100 গ্রাম আর 200/3 গ্রাম এই রেশিওতে অ্যাড হয়েছে। তাহলে এখন এই এলিমেন্ট দুটো যে যে গ্রামে অ্যাড হয়েছে সেই রেশিওটাকে সিম্পল হোল নাম্বার রেশিও দেখাতে হবে। তাহলে অক্সাইড 1 এর মধ্যে এলিমেন্ট ইজ টু অক্সাইড 2 এর এলিমেন্টের রেশিও কত, অক্সাইড 2 এর এলিমেন্ট এই রেশিওটা কত দাঁড়াচ্ছে, অক্সাইড 1 এ আছে 100 গ্রাম এলিমেন্ট, অক্সাইড 2 তে আছে 200/3 গ্রাম এলিমেন্ট। সো 100 is to 200/3, 100 is to 200/3, তার মানে 1 is to 2/3, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3 is to 2 which is a simple whole number ratio, যেটা আমাকে দেখাতে হতো।
সিম্পল হোল নাম্বার রেশিও। যে ফিক্সড অ্যামাউন্ট অক্সিজেন 100 গ্রামের সঙ্গে 100 গ্রাম এলিমেন্ট অ্যাড হয়েছে ইন অক্সাইড 1, 200/3 গ্রাম এলিমেন্ট অ্যাড হয়েছে ইন অক্সাইড 2। তার মানে ওই এলিমেন্ট দুটোর রেশিও কত? অক্সাইড 1 এ এলিমেন্ট কত? 100 গ্রাম, অক্সাইড 2 তে এলিমেন্ট কত? 200/3, যারা কিনা ফিক্সড অ্যামাউন্ট 100 গ্রাম অক্সিজেনের সঙ্গে অ্যাড হয়ে দুটো ডিফারেন্ট অক্সাইড তৈরি করেছিল। সো এখন ওই রেশিও গুলোর রেশিও কত? ওই মাস গুলোর রেশিও কত? 100 গ্রাম ইজ টু 200/3 গ্রাম। সো 1:2/3, তারপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3:2। 3:2 মিন্স দ্যাটস আ সিম্পল হোল নাম্বার রেশিও। এটা প্রুফ হয়েছে, মানে ল অফ মাল্টিপল প্রপোর্শন প্রুফ হচ্ছে। কারোর কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে, কোথাও যদি ডাউট থাকে ক্লিয়ার করে নেবে। এখানে প্রবলেমটা দেখে আমরা ইজি প্রবলেম, কিন্তু বিশাল কিছু ডিফিকাল্ট না, কিন্তু হ্যাঁ বুঝতে হবে যে কেমন করে এক্স্যাক্টলি হচ্ছে। চলো পরেরটাই যাচ্ছি তাহলে। বলছে 3 এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট আছে, 3 এলিমেন্টস এ বি সি আছে, তারা 3টে কম্পাউন্ড তৈরি করেছে, এ বি এসি বিসি। এলিমেন্ট এ আছে, বি আছে, সি আছে, 3টে কম্পাউন্ড তৈরি করেছে এ বি এসি বিসি। বলছে এ বি কন্টেন 75% এ, মানে 25% বি আছে বলে দিল। আচ্ছা এসি কন্টেন 57.14% সি, মানে বাকিটা এ আছে বলে দিল। আচ্ছা বিসি কন্টেন 11.11% বি, মানে বাকিটা সি আছে বলে দিল। প্রুফ দ্যাট দিস রেজাল্টস আর ইন অ্যাকর্ডেন্স টু দ্য ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন যে ফলো হচ্ছে এটা এখানে বলতে বলছে। তাহলে কি করে করব? ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন আমরা কি করি? যে কোনো একজনকে আমরা আগে, যে কোনো দুটো কম্পাউন্ডকে নিয়ে তাদের ফিক্সড মাসের সঙ্গে ক্যালকুলেট করি এবং সেখান থেকে এক্সপেক্টেড রেশিও বার করি, অ্যাকচুয়াল রেশিও বার করি, তাদের রেশিওটা যে সিম্পল হোল নাম্বার রেশিও সেটা প্রুফ করি। সো দেখা যাক ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনের থ্রু দিয়ে আমরা এক্স্যাক্টলি প্রবলেমটা কেমন করে সলভ করবে। এখন এটাই প্রুফ করতে বলেছে। সো প্রুফ তো আচ্ছা, নরমাল সাবজেক্টিভ কোশ্চেন হলে কি হবে? সাবজেক্টিভ কোশ্চেন হলে বলে দেবে প্রুফ করো, আর অবজেক্টিভ কোশ্চেন হলে কি বলবে? ডেটা দিয়ে দেবে, ডেটা দিয়ে বলবে কোন লটা ফলো করে বলো, দিয়ে 4টে অপশন দিয়ে দেবে, যে ল অফ মাল্টিপল প্রপোর্শন ফলো করে, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো করে। অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেমে সাবজেক্টিভ কোশ্চেন হলে একটু সুবিধা বেশি, অবজেক্টিভ হলে প্রচুর চাপ, কারণ প্রবলেমটা পড়ে 3টে লকেই ট্রাই করতে হবে। এটা ফলো করলো, ওটা ফলো করলো না, ওটা ফলো করলো, দিয়ে টিক করতে হবে আচ্ছা এটা ফলো করেছে বা এটা ফলো করেছে বা এটা ফলো করেছে। একটা নান অফ দিস দিয়ে দিল, হলো 3টে ল দিয়ে দিল, একটা নান অফ দিস দিয়ে দিল। সাবজেক্টিভ কোশ্চেন হলে একটু ট্রিক্স হবে, একটু খাটনি বেশি থাকবে। সাবজেক্টিভ হলে একটু সুবিধা, কারণ বলেই দিচ্ছে রেসিপ্রোকাল প্রপোর্শনটাকে ফলো করতে হবে, এটা বলেই দিচ্ছে। সো যেহেতু বলে দিচ্ছে রেসিপ্রোকাল প্রপোর্শনকে প্রুফ করতে হবে, আমরা জানি অলরেডি রেসিপ্রোকাল প্রপোর্শনে কি করতে হয়। সো অ্যাকর্ডিংলি আমরা দেখব রেসিপ্রোকাল প্রপোর্শনটাকে কিভাবে আমরা প্রুফ করব। সো দেখা যাক কি বলছে। 3 এলিমেন্টস এ বি সি ফর্ম 3 কম্পাউন্ডস এ বি এসি বিসি। এর মধ্যে আমরা চুজ করলাম এই দুটো কম্পাউন্ডকে নিয়ে এখন এগোবো, এ বি আর এসি কে নিয়ে এগোবো এবং দেন বিসি তে আমরা এন্ড আপ করব। সো এ বি আর এসি কে নিয়ে এগোচ্ছি, 3 এলিমেন্ট এ বি সি। আচ্ছা এ বির মধ্যে এ হচ্ছে 75%, মানে 75 গ্রাম এ, মানে অবভিয়াসলি 25 গ্রাম বি, তাহলে 100 গ্রাম হবে, 100% হবে। এ বির মধ্যে 75 এ, 25 বি। পরেরটা হচ্ছে এসি, এসি কে নিয়ে এগোচ্ছি, তাহলে এসির মধ্যে এ বলেছে কত? আচ্ছা এসির মধ্যে সি বলেছে, সি বলেছে 57.14, এটা সি। তাহলে এ কত হবে? 57.14, মানে 100 মাইনাস 57.14 করো, 100 মাইনাস 57.14, 42.86, এটা হচ্ছে এ। তাহলে এ বি আর এসির মধ্যে এ কমন, যে কমন তার ভ্যালুটাকে 100 এ আমরা ফিক্স করার চেষ্টা করছি। এ বি আর এসির মধ্যে এ কমন, যে কমন তাকে আমরা 100 এ ফিক্স করার চেষ্টা করছি। তাহলে আমরা বলতে পারি 75 গ্রাম অফ এ, 75 গ্রাম অফ এ রিঅ্যাক্ট করছে 25 গ্রাম বি এর সাথে। তাহলে 100 গ্রাম এ
যেটা কিনা কমন ছিল তাকে ফিক্স করলাম 100 ভ্যালুতে, রিঅ্যাক্ট করবে 25/75 ইন্টু 100 গ্রাম বি তে, ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। 100/3 ক্যালকুলেশন করবো না, রেখে দেবো অ্যাজ ইট ইজ, কখন কোথায় কাটাকাটি হয়ে যায়। তাহলে কি দেখলাম, 75 গ্রাম এ রিঅ্যাক্ট করে 25 গ্রাম বি এর সাথে, তাহলে ফিক্সড অ্যামাউন্ট 100 গ্রাম এ যদি হয়, তার সঙ্গে বি রিঅ্যাক্ট করতো 100/3 গ্রাম বি রিঅ্যাক্ট করতো। 100/3 মানে রাফলি 33.33 এরকম সামথিং হবে। আচ্ছা, এবার চলে আসছি এসিতে। এসিতেও এর অ্যামাউন্টটাকে ফিক্স করব 100 গ্রামে। সো 42.86 gram A reacts with 57.14 gram B, 14 gram C. 42.86 gram A reacts with 57.14 gram C. তাহলে এগেন A কে ফিক্স করছি, যেটা কমন, কমনটা কে, কমনটা A। তাহলে 100 গ্রাম A তে ফিক্স করলাম, 100 গ্রাম A, তার সঙ্গে C অ্যাড হয়েছে কত, 57.14 by 42.86 into 100। সো এটাকে একটু সিম্পলিফাই করলে কি আসবে, অবশ্যই বুঝতে পারছো ক্যালকুলেশনস আছে, যেখানে সিম্পল ম্যাথমেটিক্স আছে। এগুলো কিন্তু বিশাল কমপ্লেক্স ম্যাথমেটিক্স নয়, সিম্পল ম্যাথমেটিক্স, কিন্তু হ্যাঁ ছোটবেলার অ্যারিথমেটিক একটু প্র্যাকটিস করতে লাগবে। নর্মাল অ্যারিথমেটিক, এটা হচ্ছে 133.3, নর্মাল অ্যারিথমেটিক প্র্যাকটিস করতে লাগবে একটু। আচ্ছা, এটা আসছে কত, এটা আসছে 33.3, আর ওটা আসছে 133.3। তাহলে দেখতে পেলাম এ বি আর এসির মধ্যে এ কমন, 75 গ্রাম এ 25 গ্রাম বি এর সাথে রিঅ্যাক্ট করে, তাহলে 100 গ্রাম এ সেটা রিঅ্যাক্ট করবে 33.3 গ্রাম বি এর সাথে। এখানে 42.86 গ্রাম এ 57.14 গ্রাম সি এর সাথে রিঅ্যাক্ট করে, তাহলে 100 গ্রামে, যেটা কিনা 100 গ্রামে এর মাসটাকে ফিক্স করেছি, 100 গ্রামে এর মাসটাকে ফিক্স করেছি, এখানেও বার করছি ওখানেও বার করছি। 100 গ্রাম এ, তার সঙ্গে সি রিঅ্যাক্ট করে 133.3 গ্রাম। তাহলে এখন 100 গ্রাম এর সঙ্গে 100 গ্রাম এর সঙ্গে 33.3 গ্রাম বি রিঅ্যাক্ট করেছে, 100 গ্রাম এর সঙ্গেই 133.3 রিঅ্যাক্ট করেছে। তাহলে বি আর সি যদি নিজেরা রিঅ্যাক্ট করতো, তাহলে এক্সপেক্টেড রেশিও কি হতো, এক্সপেক্টেড রেশিও হতো 33.3:133.3। এটা হচ্ছে এক্সপেক্টেড রেশিও। 100 গ্রাম এ ফিক্সড অ্যামাউন্ট এর সঙ্গে বি রিঅ্যাক্ট করেছে 33.3 গ্রাম, 100 গ্রাম এ তার সঙ্গে 133.3 গ্রাম সি রিঅ্যাক্ট করেছে। তার মানে এখন বি এবং সি রিঅ্যাক্ট করলে এক্সপেক্টেড রেশিও শুড বি 33.3:133.3, বি এন্ড সি এর মধ্যে এক্সপেক্টেড রেশিও। এবারে বি আর সি এর ডেটা দেওয়া আছে, ওখান থেকে অ্যাকচুয়াল রেশিও বার করতে হবে। এক্সপেক্টেড বা প্রত্যাশিত রেশিও অফ বি ইজ টু সি ইন বিসি কম্পাউন্ড, এক্সপেক্টেড কত, 33.3 হচ্ছে বি, 133.3 হচ্ছে সি। এটা সিম্পলিফাই করলে হয় 1:4, সিম্পলিফাই করলে হয় 1:4। 33.3 হচ্ছে বি এন্ড 133.3 হচ্ছে সি, তাহলে রেশিও হচ্ছে 1:4 দাঁড়াচ্ছে। এটা এক্সপেক্টেড। অ্যাকচুয়াল রেশিও অফ বি ইজ টু সি ইন বিসি, সেটা দেখার চেষ্টা করি। অ্যাকচুয়াল রেশিওটা কত? আচ্ছা, বিসির কি বলেছে, বিসির মধ্যে 11.11 আছে বি, তাহলে বিসি সিচুয়েশনটা হচ্ছে বি হচ্ছে 11.11 গ্রাম, তাহলে সি কত, 100 - 11.11, দ্যাট ইজ 88.89 গ্রাম হবে এটা। তাহলে বি আর সি এর অ্যাকচুয়াল রেশিও কত, 11.11:88.89, কারণ বলে দিয়েছে 11.11 বি আছে, 11.11 বি মানে বাকিটাই সি, 88.89টা হচ্ছে সি। তাহলে অ্যাকচুয়াল রেশিও অফ বি ইজ টু সি ইন বিসি হচ্ছে 11.11 বি আছে ইজ টু 88.89 সি আছে। এটাকে সিম্পলিফাই করলে 1:8 আসে। দেখো 11 এ 8 এ 88 হয়, তাই না? সো 1:8 আসবে। তাহলে এক্সপেক্টেড বাই অ্যাকচুয়াল কত হবে, এটাকে সিম্পল হোল নাম্বার রেশিও দেখাতে হবে। এক্সপেক্টেড রেশিও বাই অ্যাকচুয়াল রেশিও,
এক্সপেক্টেড বাই অ্যাকচুয়াল। এক্সপেক্টেড কত ছিল 1:4, অ্যাকচুয়াল কত 1:8, এদের রেশিও কত? এখানে দেখ শ্রমিক, এই 8টা উল্টে যাবে, 2:1, which is a simple whole number ratio. তার মানে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন এখানে ফলো হয়েছে, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো হয়েছে। এক্সপেক্টেড রেশিও বেরিয়েছে 1:4, অ্যাকচুয়াল রেশিও বেরিয়েছে 1:8, তাদের রেশিও দেখা যাচ্ছে 8/4, দ্যাট ইজ 2:1। সো এই রেশিওটা সিম্পল হোল নাম্বার রেশিও, তার জন্য আমরা বলতে পারি এখানে সিম্পল হোল নাম্বার রেশিও। সো ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ফলো হয়েছে, যেটা কিনা আমাদের প্রুফ করতে বলেছিল। সো আমরা কুইকলি একবার দেখে নিই কি করলাম এক্স্যাক্টলি। এবি এবং এসি, সেখান থেকে এর ফিক্স ভ্যালুতে 100 গ্রামে কতটা বি আছে বার করলাম এবির ডেটা থেকে, এসির ডেটা থেকেও 100 গ্রাম এতে কতটা সি আছে বার করলাম। তাহলে 100 গ্রামের মধ্যে কতটা বি আছে বেরিয়েছে, 100 গ্রাম ফিক্স এ, তার মধ্যে কতটা সি আছে বেরিয়েছে। তাহলে বি আর সি এর এক্সপেক্টেড রেশিও বার করলাম, B/C। আবার বিসির ডেটা থেকে বি আর সি এর অ্যাকচুয়াল রেশিও বার করলাম, বি তে দেওয়া আছে কত, সি বার করলাম, অ্যাকচুয়াল রেশিও ওখান থেকে বেরিয়ে যাবে। এক্সপেক্টেড রেশিও যেটা বেরোলো 33.3:133.3, এটা এক্সপেক্টেড রেশিও 1:4। অ্যাকচুয়াল রেশিও বেরোলো 11.11 আর সি বেরোবে 88.89, অ্যাকচুয়াল রেশিও 1:8। এই রেশিও দুটো রেশিও 2:1, দ্যাট ইজ আ সিম্পল হোল নাম্বার রেশিও। তার মানে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন এখানে ফলো হচ্ছে, সিম্পল হোল নাম্বার রেশিও। দেখে নাও, কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে নেবে, এই অবস্থাতে এক্ষুনি ক্লিয়ার করে নেবে। কোনো ডাউট থাকলে, কোনো ডাউট এক্ষুনি ক্লিয়ার করে নেবে। ওকে ফাইন, তাহলে তিনটে ল, যেটা মেন তিনটে আমাদের ল ছিল, সেই ল রিলেটেড তিনটে প্রবলেম আমরা করে ফেললাম। কেমন ভাবে অ্যাকচুয়ালি প্রবলেমটা অ্যাপ্রোচ করতে হবে, ল গুলো যখন ডিফাইন করেছিলাম ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে ল গুলো ডিসকাশন হয়ে গেছে। যখন আমরা ল গুলো নিয়ে ডিসকাস করেছিলাম তখন এত কমপ্লিকেটেড ওয়েতে ডিসকাশনটা করিনি, আমরা নর্মাল রেশিওর বেসিসে ডিসকাস করছিলাম। কিন্তু প্রবলেম কিন্তু কমপ্লিকেটেড থাকবে। সো কেমন প্রবলেমের অ্যাপ্রোচটা থাকবে, সেই প্রবলেমের অ্যাপ্রোচটা কিন্তু আমরা এক্স্যাক্টলি দেখে নিলাম। বল কোনটা বার করলি বল, এটা 100 গ্রামের সঙ্গে বি অ্যাড হয়েছে 33.3 গ্রাম, 100 গ্রামের সঙ্গে সি অ্যাড হয়েছে 133.3 গ্রাম। তাহলে বি আর সি এর রেশিও কত, এটা ইস্টে এটা, সেটাই হচ্ছে 1:4। আবার বিসি এর ডেটা বলে দিয়েছে কোশ্চেনে বলেছে বি আছে 11.11, তাহলে সি কত থাকবে, মাইনাস করলে যা হবে 100 - 11.11, দ্যাট ইজ 88.89 সি থাকবে। তাহলে ওটা দেখা যাচ্ছে 1:8 রেশিও। এবার এই দুটো রেশিও দেখাতে হবে সিম্পল হোল নাম্বার রেশিও, 1/4/1/8, এটা দেখাতে হবে সিম্পল হোল নাম্বার রেশিও। দেখতে পাচ্ছি এটা 2:1 আসছে, সিম্পল হোল নাম্বার রেশিও আসছে। মানে এখান থেকে আমরা লটাকে বলতে পারি ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন প্রুভ হচ্ছে। এমসিকিউ এর প্রবলেম এখান থেকে এটাই আসবে, কোশ্চেনের ডেটাটা দিয়ে দেবে, কোশ্চেনের ডেটা প্রবলেম অ্যাজ ইট ইজ দেবে, দিয়ে লাস্টে বলবে না এটা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন হচ্ছে, প্রুফ করো। কি বলবে, এই ডেটাটা কোন ল এর সঙ্গে মানে সুইটেবল, এই ডেটাটা কোন লকে মিন করে। সো তোমাকে একটা একটা করে ট্রাই করে দেখতে হবে, আচ্ছা এই ডেটাটা কি রেসিপ্রোকাল প্রপোর্শনকে মিন করে, না মাল্টিপল প্রপোর্শনকে মিন করে, না কনস্ট্যান্ট প্রপোর্শনকে মিন করে। ট্রাই করে করে এখানে ওয়ার্কআউট করতে হবে, এছাড়া কোনো উপায় কিন্তু এখানে নেই। চলো নেক্সট প্রবলেমে মুভ করছি। নেক্সট প্রবলেম, একটু মোল কনসেপ্টের দিকে যাচ্ছি অল্প অল্প করে। সো মোলস এর কিছু ইজি প্রবলেম দেখছি, মোলস বলতে কি বোঝায়, এন্ড সেখান থেকে কিছু প্রবলেম দেখার চেষ্টা করছি। দেখো বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস এন্ড মলিকুলস। মোলস এর জায়গাটা ক্লিয়ার করে নেওয়া খুব জরুরি, কারণ মোলস নিয়ে প্রত্যেক জায়গায় আছে। সলিউশন বলো 12 এ সলিউশন হবে, ইকুইলিব্রিয়াম আসবে 11 এ, সমস্ত জায়গায় অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক স্ট্রাকচার আসবে, সব জায়গায় মোলসই আসবে কাজে। ইলেকট্রোকেমিস্ট্রি আছে 12 এ, আবার মোলসটা খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস এন্ড মলিকুলস ইন 4.4 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। ইজি প্রবলেম, অনেকেরই মনে হবে ইজি, কিন্তু তারপরও প্র্যাকটিসটা জরুরি। তো দেখে নাও, মোল ইজ ইকুয়াল টু, মোলের ফর্মুলা হচ্ছে গিভেন মাস, কতটা ভর বা মাস, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট বা আণবিক ভর। মলিকুলার ওয়েট বা আণবিক ভর, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, এটা হচ্ছে মোলের ফর্মুলা। কোশ্চেনে কি মাস দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, 4.4 গ্রাম দিয়ে দেওয়া আছে। মলিকুলার ওয়েট কি দেওয়া আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলে দিয়েছে। সো কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট আমরা ক্যালকুলেট করে নিতে পারি। কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইনটু 2। অক্সিজেনের অ্যাটমিক মাস কত? 16 ইনটু দুটো অক্সিজেন আছে। সো কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস 12
প্লাস 16 ইন্টু 2 দ্যাট ইজ 32, অ্যাড করলে 44, তাহলে মলিকুলার ওয়েট বা আণবিক ভর হলো 44। গিভেন মাস হচ্ছে 4.4 গ্রাম, মলিকুলার মাস হচ্ছে মোলার মাস বা মলিকুলার মাস হচ্ছে 44 গ্রাম, তাহলে মোল কত 0.1 মোল, কারণ মোলের ফর্মুলাই ছিল গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। সো গিভেন মাস ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট করেছি, মোল বেরিয়ে গেছে। এবারে 1 মোল মানে কতগুলো মলিকিউল, 1 মোল CO2 মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 CO2 মলিকিউলস। মোলস মানেই তাই, 1 মোল এই সাবস্টেন্স মানে কতগুলো মলিকিউল, 1 মোল এনি সাবস্টেন্স মানে তার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল থাকবে which is 6.023 into 10 to the power 23 নাম্বার অফ মলিকিউলস থাকবে। 1 মোল সাবস্টেন্স মানেই তার মধ্যে দিস মেনি মলিকিউলস থাকবে। এটা 1 মোল CO2 না হয় 1 মোল যদি N2 হতো তাহলেও তার মধ্যে দিস মাচ মলিকিউল থাকতো। 1 মোল গ্লুকোজ হতো, 1 মোল সোডিয়াম ক্লোরাইড হতো, 1 মোল সুক্রোজ হতো, 1 মোল এনি ড্যাম কম্পাউন্ড বা এনি ড্যাম এলিমেন্ট, তার মধ্যে দিস মাচ নাম্বার অফ মলিকিউলসই প্রেজেন্ট থাকবে। তাহলে 1 মোল কম্পাউন্ড 1 মোল সাবস্টেন্স মানে হচ্ছে দিস মাচ মলিকিউল। এখন আমি কি 1 মোল পেয়েছি না 0.1 মোল পেয়েছি? সো 0.1 মোল মানে obviously 10 to the power 22 হয়ে যাবে। 6.023 into 10 to the power 22, 10 দিয়ে ডিভাইড হবে একটা 0.1 মানে কি 1 থেকে 0.1 এলাম কিভাবে, 10 দিয়ে ডিভাইড করি 1 থেকে 0.1 এলাম, তাহলে ওদিকেও একটা 10 দিয়ে ডিভাইড হয়ে যাবে CO2 মলিকিউলস। তাহলে দুটো আনসার, একটা হচ্ছে এইটা আনসার একটা, আর একটা হচ্ছে এইটা আনসার। কারণ কোশ্চেনে বলেছিল মোল ক্যালকুলেট করো আর কতগুলো মলিকিউল থাকবে ক্যালকুলেট করো। সো মোল হচ্ছে 0.1 মোল, মলিকিউল থাকবে 6.023 into 10 to the power 23। অ্যাপারেন্টলি মনে হতে পারে অনেক ইজি প্রবলেম, কিন্তু দেখো প্রবলেমটা একটু ইজি থেকে আমরা টাফের দিকে যাচ্ছি যাতে ধরতে পারো। সেটা হচ্ছে মোলের একদম বেসিক প্রবলেম, একদম বেসিক ফান্ডামেন্টাল প্রবলেম। সো চলো মোলের পরের প্রবলেমটা দেখে নিই। বলছে ফাইন্ড দ্য মলিকুলার মাস, মলিকুলার মাস মানে হচ্ছে মোলার মাস বা অ্যাটমিক মাস, মলিকুলার ওয়েট, ঠিক আছে একই কথা। মোলার মাস, মলিকুলার মাস, অ্যাটমিক মলিকুলার মোলার মাস, মলিকুলার মাস, মলিকুলার ওয়েট একই কথা। এই মলিকুলার মাস মানেই হচ্ছে মোলার মাস মানেই হচ্ছে মলিকুলার ওয়েট, একই কথা। ফাইন্ড দ্য মলিকুলার মাস অফ গ্লুকোজ এন্ড ক্যালকুলেট দ্য মাস অফ 1 মলিকুল অফ ইট। একটা মলিকুলার মাস বার করতে বলেছে, তার আগে মোলার মাসটা বার করতে বলেছে। সো মোলার মাস কেমন করে বেরোয়? মোলার মাস বেরোয় হচ্ছে গ্লুকোজের ফর্মুলা থেকে মলিকুলার ওয়েট বেরোবে, সেটাই হচ্ছে মোলার মাস। সো মোলার মাস ইজ ইকুয়াল টু মাস অফ 1 মোল গ্লুকোজ, 1 মোল গ্লুকোজের মাস সেটাই হচ্ছে মোলার মাস। গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6। এখন 1 মোল গ্লুকোজের মাস কত? ওর মলিকুলার ওয়েট যত তত গ্রাম, মলিকুলার ওয়েট বা আণবিক ভর যতটা তত গ্রাম। সো মলিকুলার ওয়েট কত? 12 into 6, কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 12, 6টা কার্বন আছে, প্লাস হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 1, 12টা আছে, প্লাস অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16, 6টা আছে, অ্যাড করলে পাওয়া যাবে 180 গ্রাম। তাহলে মোলার মাস কত? 180 গ্রাম। ফার্স্ট আনসার বেরিয়ে গেছে, 180 গ্রাম হচ্ছে ফার্স্ট আনসার। মলিকুলার মাস মলিকুলার মাস চেয়েছিল, মলিকুলার মাস হচ্ছে 180 গ্রাম, ফার্স্ট আনসার। পরেরটা কি বলছে? ক্যালকুলেট দ্য মাস অফ 1 মলিকুল অফ ইট। তাহলে এই 180 গ্রাম কত মোলের মাস? 1 মোলের মাস। 1 মোল গ্লুকোজ মানে কতগুলো গ্লুকোজ মলিকুল আছে? 6.023 into 10 to the power 23 অ্যাভোগাড্রো নাম্বার অফ গ্লুকোজ মলিকুল। আর এই 1 মোলেরই মাস হচ্ছে 180 গ্রাম, তার মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ গ্লুকোজ মলিকুলের মাস 180 গ্রাম। 1 মোল গ্লুকোজ মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ গ্লুকোজ মলিকুল 6.023 into 10 to the power 23 দিস মাচ অফ গ্লুকোজ মলিকুলস। আর 1 মোলের যে মাস সেটাই হচ্ছে আবার 6.023 into 10 to the power 23, এইটা টোটাল মাস। কারণ 1 মোল মানে এতগুলো মলিকুল, আর এতগুলো মলিকুলের মাসই তাহলে 180 গ্রাম। বলেছে একটা মলিকুলের মাস বার করো, তাহলে 1 মলিকুলের মাস, 1 মলিকুল কি হবে? ডিভাইড হয়ে যাবে 180 ডিভাইডেড বাই 6.023 into 10 to the power 23 গ্রাম। অবভিয়াসলি এটা হাইলি ফ্র্যাকশনাল নাম্বার আসবে, বাট এইখানে ডিভাইড করে নেবে। 10 to the power 23 টাকে 10 to the power -23 করে দিতে হবে, ঠিক আছে? এখানে কি করতে হবে এক্স্যাক্টলি, কেমন করে ডিভিশনটা করতে হবে? পয়েন্টটাকে সরিয়ে দিই, 180 into 10 to the power, এখান থেকে 3টে পয়েন্ট আছে, সো 10 to the power 1 2 3 করে দিচ্ছি একটা, into 10 to the power -3 by 6023 করে দিচ্ছি। ওকে, আচ্ছা 180টাকে এখান থেকে 1000 ফ্যাক্টরটাকে উপরে নিয়ে চলে গেলাম।
তাহলে কি হলো এখানে এবার 180টাকে যদি সরিয়ে দিতে চাই তাহলে 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 4 করে দিতে হবে। তাহলে এটা 18/6023, এটাকে সেপারেটলি ক্যালকুলেট করবে, আর লিখতে হয়ে গেল 10 টু দি পাওয়ার 4 ইনটু 10 টু দি পাওয়ার -23, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -19 হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 4 হয়ে গেল, এই 180 ছিল, 180টাকে কি করলাম, 180 কে 18 করলাম। সো 180 কে যদি 18 করে দিই তাহলে এটা হয়ে গেল 10 টু দি পাওয়ার 4। তাহলে 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার -23, 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার -23, উপরে চলে গেছে 10 টু দি পাওয়ার 23টা। তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -19, আর সেপারেটলি করে নেব 18/6023। সো 18/6023 কে সেপারেটলি করব, এটাকে সেপারেটলি 10 টু দি পাওয়ার -19 করব, যেটা आंसर আসবে সেটাই হচ্ছে आंसर। ক্যালকুলেট করে দেখবে কত আসছে। সো কেমন করে করলাম, 1 মোলের মাসই হচ্ছে 180 গ্রাম, কারণ 1 মোল মানেই অ্যাভোগাড্রো নাম্বার, আর তার মাসই 180 গ্রাম। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলার মাস দ্যাট ইজ 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, 1 মোলের মধ্যে যেটা প্রেজেন্ট আছে সেটারই মাস 180 গ্রাম। তাহলে একটার মাস কত, ইউনিটারি মেথড হচ্ছে ডিভাইড হয়ে গেছে। ডিভিশনটাকে প্রবলেমটা কেমন করে সলভ করবে ইজিলিতে সেটা আমরা একটু চেক করলাম। সেইভাবে আমরা 1 মলিকুলার মাসও বার করতে পারি, যদিও বা 1 মলিকুলার মাস খুবই কম আসবে, দেখতেই পাচ্ছ 10 টু দি পাওয়ার -19 গ্রাম আসবে। মলিকুল এতই ছোট, অবভিয়াসলি খুবই কম আসবে। কম আসছিল বলেই আমরা রিলেটিভ ওয়েতে বার করার চেষ্টা করেছিলাম। মলিকুলার ওয়েট, অ্যাটমিক ওয়েট এগুলো সব রিলেটিভ হেভিনেস, তো ওগুলো বার করার চেষ্টা করেছিলাম, কিন্তু আলটিমেটলি এক্সপেরিমেন্টালি না হলেও ক্যালকুলেশনের থ্রু দিয়ে আমরা বার করে ফেলতে পারলাম, যে এক্স্যাক্টলি 1 মলিকুল অফ গ্লুকোজের মাস কত হবে। চলো পরেরটা দেখে নি। আচ্ছা, এখন যে প্রবলেমটা দেখছি এটা মোলস এর রেসপেক্টে লাস্ট প্রবলেম। এর পরের প্রবলেমগুলো মলিকুলার ওয়েট ক্যালকুলেশন আছে, যেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার আসবো। মোলস এর রেসপেক্টে এটা আজকে লাস্ট প্রবলেম। চলো কি বলছে দেখা যাক। হাউ মেনি মলিকুলস অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আর প্রেজেন্ট ইন 1.648 গ্রাম অফ হাইড্রেটেড কপার সালফেট। হাইড্রেটেড কপার সালফেট, প্রথমে তো তার ফর্মুলা জানতে হবে। হাইড্রেটেড কপার সালফেট মানে CuSO4.5H2O। মলিকুলটার কালার হচ্ছে ব্লু, মলিকুলটাকে ব্লু ভিট্রিয়লও বলা হয়, বাংলায় বলে তুঁতে। ব্লু ভিট্রিয়ল বলে, কারণ মলিকুলটার অ্যাকোয়াস সলিউশন ব্লু কালারের হয়। সো কপার সালফেটের ফর্মুলা দেখলাম, হাইড্রেটেড কপার সালফেট, যেখানে কিনা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, কেলাস জল যাকে বলে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন প্রেজেন্ট আছে CuSO4.5H2O। একটা মলিকুলের সঙ্গে 5টা মলিকুল অফ ওয়াটার অ্যাজ ক্রিস্টালাইজেশন হিসাবে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন হিসাবে প্রেজেন্ট আছে, কেলাস জল হিসাবে প্রেজেন্ট আছে, ক্রিস্টালের মধ্যে প্রেজেন্ট আছে। ওকে, তাহলে কি বলছে, হাউ মেনি মলিকুল অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন আর প্রেজেন্ট ইন 1.648 গ্রাম অফ হাইড্রেটেড কপার সালফেট। প্রথমে তো কপার সালফেটের মলিকুলার ওয়েটটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। ওকে, চলো ক্যালকুলেট করে নেওয়া যাক। মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করি কপার সালফেটের। কপারের অ্যাটমিক ওয়েট হচ্ছে 63.5, সালফারের অ্যাটমিক ওয়েট 32, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 × 4 প্লাস 5টা জল মিলে টোটাল অ্যাটমিক ওয়েট হচ্ছে 5 ইনটু জলের হচ্ছে আবার H2O 1 × 2 + 16, দ্যাট ইজ 18 হয়ে যাবে। মলিকুলার ওয়েট ক্যালকুলেশনটা খুব ইজি, অ্যাটমিক ওয়েট ইনটু অ্যাটমিসিটি, অ্যাটমিক ওয়েট ইনটু কতগুলো অ্যাটম আছে। কপার অ্যাটমিক ওয়েট 63.5 ইনটু একটা আছে, সালফার 32 ইনটু একটা আছে, অক্সিজেন 16 ইনটু চারটে আছে, 5 ইনটু ওয়াটারে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমিক ওয়েট 1 ইনটু 1 দুটো আছে, প্লাস অক্সিজেন হচ্ছে 16 একটা আছে, পুরোটা ইনটু 5 আছে। সেটাকে ক্যালকুলেট করে বলো কত হচ্ছে। 63.5 প্লাস 32 প্লাস 64 প্লাস 5 ইনটু এটা হচ্ছে 18, 5 ইনটু 18 মানে আমার কত হচ্ছে, 5 ইনটু 18 মানে 90, ওটা 90 হয়ে যাচ্ছে। আর এদিকটা অ্যাড করে কত হচ্ছে বলো, 63.5 32 and 64, so 0.5, 3 2 5 4 9 6 6 12 3 15, 159.5, তার সঙ্গে আমার 90 অ্যাড করতে হবে, তাহলে 0.5 9 4 249.5, এটাই কি সবার এসছে? যদি আমার ভুল হয় তাহলে একটু চেক করে বলবে। 249.5 হওয়া উচিত পুরোটার মলিকুলার ওয়েট। 63.5 প্লাস 32 প্লাস 64 অ্যাড করলে 159.5 আসছে, তার সঙ্গে 5 ইনটু 18 করলে 90 হয়, 90টাকে অ্যাড করলাম তাহলে 249.5 আসছে। হোপফুলি ঠিকই আছে। তাহলে দেখা যাক এই 249.5 গ্রাম যদি হয় মানে এটাই 1 মোল, এটা কি আমরা 1 মোল বলবো তাই তো, কারণ এটাই মলিকুলার ওয়েট যেটা মাস সেটাই হচ্ছে 1 মোল।
তাহলে 1 মোল পুরোটার মধ্যে দেখা যাচ্ছে কপার সালফেট বলেছে হাইড্রেটেড কপার সালফেট, মানে ভালো করে দেখো 1 মোল হাইড্রেটেড কপার সালফেট, হাইড্রেটেড CuSO4 ডট 5H2, হাইড্রেটেড বলেছে মানে 5H2 কে নিতেই হবে। তাহলে ফর্মুলা থেকেই তো বুঝে যাচ্ছি 1 মোলের মধ্যে ওয়াটার কত মোল, ওয়াটার 5 মোল, 1 মোলের মধ্যে ওয়াটার প্রেজেন্ট আছে 5 মোল। ক্লিয়ারলি ফর্মুলাই তো বলে দিচ্ছে যে 1 মোল হাইড্রেটেড কপার সালফেট, এই পুরোটা যদি একটা থাকে, পুরোটা 1 মোল, তার মধ্যে ওয়াটারটা ইন্ডিভিজুয়ালি কত 5 মোল, পুরোটা 1 মোল মানে তার মধ্যে ওয়াটার ইন্ডিভিজুয়ালি হচ্ছে 5 মোল। তাহলে এখন আমরা দেখব যে কপার সালফেট আছে কত মোল আমার কাছে, কপার সালফেট আছে আমার কাছে কত মোল, কপার সালফেট কত মোল আছে, মোলের ডেফিনেশন কি, মোলের ডেফিনেশন বা মোলের ফর্মুলা হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বা মোলার মাস। কোশ্চেনে গিভেন মাস বলে দিয়েছে 1.648, মলিকুলার ওয়েট বার করেছি 249.5, 1.648 বাই 249.5, এটা হচ্ছে মোল, কপার সালফেটের মোল, টোটাল মোল। তাহলে এটা কত আগে দেখে নি একটু, এটা হচ্ছে 1.648 divided by 249.5, that is 0.0066, 0.0066 মোল। আচ্ছা, তার মানে কপার সালফেট প্রেজেন্ট আছে দিস মাচ মোল, কারণ 1.648 গ্রাম আছে বলেছে, আর কপার সালফেটের মলিকুলার ওয়েট দিস মাচ। মোলের ফর্মুলা হচ্ছে মাস বাই মলিকুলার ওয়েট, মাস যেটা দেওয়া আছে মলিকুলার ওয়েট বার করলাম, দ্যাট ইজ দ্য মোল। এখন আমাদের ক্যালকুলেশন বলছে 1 মোল কপার সালফেট যদি হয়, হাইড্রেটেড কপার সালফেট যদি হয়, তাহলে সেখানে 5 মোল ওয়াটার থাকে। তার মানে 0.0066 মোল কপার সালফেট যদি হয়, তার মধ্যে 5 ইন্টু 0.0066 মোল ওয়াটার থাকবে। 1 মোল ওয়াটার মানে আবার অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল, মানে 5 into 0.0066 mole into Avogadro number, this many water molecule থাকবে, যেটা কিনা কোশ্চেনে জানতে চেয়েছিল। কারণ কোশ্চেনে কি জিজ্ঞেস করেছিল, হাউ মেনি মলিকুলস জিজ্ঞেস করেছিল, রাইট? তো আমরা কি করলাম বেসিক্যালি, আমরা কপার সালফেটের মলিকুলার ওয়েট বার করলাম, কপার সালফেটের মলিকুলার ওয়েট বার করলাম, তারপরে গিভেন মাস দিয়ে মলিকুলার ওয়েটকে ডিভাইড করে মোল বার করলাম, গিভেন মাস দিয়ে মলিকুলার ওয়েটকে ডিভাইড করে মোল বার করলাম, তারপরে ফর্মুলা থেকে দেখলাম 1 মোলের মধ্যে 5 মোল ওয়াটার থাকে। এই পুরোটা যদি 1 মোল হয়, এর মধ্যে 5 মোল ওয়াটার আছে, তাহলে দ্যাট মাচ মোলের মধ্যে হাউ মাচ মোল ওয়াটার আছে। এখন 1 মোল ওয়াটার, 1 মোল ওয়াটার কেন, 1 মোল এনিথিং মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, এতগুলোই মলিকুল থাকে, এতগুলোই পার্টিকেল থাকে। 1 মোল ওয়াটারের মধ্যে তাহলে দ্যাট মাচ পার্টিকেলস আছে, দ্যাট মাচ মলিকুল আছে, তাহলে 5 ইনটু 0.006 মোল ওয়াটার, এর মধ্যে ইনটু করে দিলাম, দ্যাট মেনি ওয়াটার মলিকুল প্রেজেন্ট আছে। ফাইনালি যেটা ইনটু করলে আসবে, দ্যাট উইল বি দ্য আনসার। কোনটা বুঝলি না বল? এত মোল মলিকুল না, এবার বল 1 মোল ওয়াটার মানে কতগুলো, তাহলে এত মোল ওয়াটার মানে কতগুলো ইনটু অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস চেয়েছিল। ক্লিয়ার? কারণ হচ্ছে এখানে বল 1 মোল কপার সালফেট আছে, তার মধ্যে ওয়াটার কত মোল আছে স্পেসিফিক্যালি, এই পুরো 1 মোল ওয়াটার, 1 মোল কপার সালফেটের মধ্যে ওয়াটার স্পেসিফিক্যালি কত মোল আছে, 5 মোল, রাইট? তাহলে 1 মোলের মধ্যে যদি 5 মোল থাকে, কপার সালফেটের মোল কত পেয়েছি, দিস মাচ মোল পেয়েছি না, 0.0066, তাহলে 1 মোলের মধ্যে 5 মোল থাকলে 0.0066 এর মধ্যে কতটা থাকবে? ঠিক আছে, ঐকিক নিয়ম। হ্যাঁ বলো বলো বলো। স্যার আমি ইউবরাজ বলছিলাম স্যার। বল বল। আজি বলছি স্যার, এই কি লাস্ট অঙ্ক স্যার, তাহলে লিখ করব স্যার? হ্যাঁ লিভ করতে পারো, এটা লাস্ট অঙ্ক ছিল, আজকের মতন লিভ করতে পারো। যারা গুড নাইট, বাকিরা যারা আমাকে বলো যে মোটামুটি কারোর কথা বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আমরা প্রতিদিন ক্লাসে অল্প অল্প করে কিছু মূল কনসেপ্টের অঙ্কও করব, সো কারোর কথা বুঝতে অসুবিধা থাকলে এক্ষুনি আমাকে জানাও, না হলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব।
নেক্সট ফ্রাইডে তো মোস্টলি আরো একটা ক্লাস থাকবে যেখানে মূল কনসেপ্টের আরো কিছু অঙ্ক নিয়ে আসবো। সো হোপফুলি কারোর কোথাও ডাউট নেই, যদি কোনো ডাউট থাকে এক্ষুনি ক্লিয়ার করে নাও। ফাইন, তাহলে নেক্সট নর্মাল শিডিউল ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাকি ফ্রাইডেতে কোনো ক্লাস থাকলে বা অন্য কোনো সময় কোনো ক্লাস থাকলে সেটা তোমাদেরকে আবার গ্রুপে নোটিশ দেওয়া হবে, অ্যাকর্ডিংলি জয়েন করে যাও। গুড নাইট, আজকের মতন ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে শিডিউল ক্লাসে আবার দেখা হচ্ছে।